আমার বর্তমান গার্লফ্রেন্ড আর ভবিষ্যৎ বউ। উত্তরটা বোধহয় পছন্দ হলো না ওই মধ্যবয়সী মহিলার বা পাশের অর্ধ উলঙ্গ মেয়েটির। তেতে উঠল মধ্যবয়সী মহিলাটি, কঠিন গলায় বলল, এসব কেমন কথা তাজ? আমরা নয়নার সাথে তোমার বিয়ে ঠিক করেছি, আর তুমি বলছো এই মেয়েটি তোমার ভবিষ্যৎ বউ? এতক্ষণে মমিতা বুঝলো এই দুই আধুনিক নারীর এখানে আসার মানে। আর পাশের ওই অর্ধ উলঙ্গ মেয়েটির নাম যে নয়না তাও বুঝতে পেরেছে খুব করে। কিন্তু এই মধ্যবয়সী নারীটি যে কিনা ওর সামনে ওর কলিজায় হাত দিয়েছে, তাও আবার যেই সেই হাত না, একদম কলিজা ছিঁড়ে দেওয়ার মতো হাত। মমিতা কিছু বলার আগেই তার উত্তর দিল, আপনাকে আমার কথা তো না ভাবলেও চলবে। আমার ভাবনা ভাবার জন্য এখন আমার কাছের মানুষ চলে এসেছে। এগুলো কেমন ধরনের কথা তাজ? তুমি ভুলে যেও না আমি তোমার মা। দয়া করে আপনার মুখে মা কথাটা উচ্চারণ করে মা শব্দটার অপমান করবেন না। আপনার মুখে মা শব্দটার মতো এত পবিত্র একটা শব্দ মানায় না। তবু আপনি যখন আমার মা হওয়ার দাবি করলেন, তখন আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আপনি আমার কাছে শুধুমাত্র আমার জন্মদাতা পিতার দ্বিতীয় স্ত্রী ছাড়া আর কিছুই না। আশা করি বুঝতে পেরেছেন মিসেস সাদিক চৌধুরী। এই মহিলাই তাহলে তাদের সেই ডাইনি রাক্ষসী সৎমা, বুঝতে পারলো মমিতা। এতদিন পর এই মহিলা আবার এখানে কেন এসেছেন? আজ তাজকে কষ্ট দিতে? না না, মমিতা থাকতে আর তাজকে কষ্ট দিতে দেবে না। এবার কিন্তু তুমি আমাকে অপমান করছো তাজ। আপাতত আমি আপনাকে শুধু অপমান করছি, এরপর আমি রেগে গেলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে বুঝতে পারছেন। হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি মানসিকভাবে অসুস্থ। তবুও তোমার জন্য আমার ভাইয়ের মেয়েকে বলি চড়াতে চেয়েছিলাম তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। আর তুমি কিনা এই গাইয়া মেয়েটার জন্য তাকে রিজেক্ট করলে। দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করছে তাজ। মমিতা পরিস্থিতিটা বেশ ভালোই আন্দাজ করতে পারছে। এরপর এখানে নির্ঘাত কোনো টর্নেডো বয়ে যাবে। মমিতা হাত জোর করে হীরাকে বলল, প্লিজ আপনারা এখান থেকে এই মুহূর্তে চলে যান। তেতে উঠল হীরা, বলল, এই মেয়ে, তোমার সাহস হয় কি করে আমাকে আমার বাড়ি থেকে চলে যেতে বলছো? গাইয়া আনকালচার মেয়ে একটা। তাজ যে কি দেখে তোমাকে পছন্দ করেছে কে জানে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই বাড়িটা আপনার নয়, আমার। আপনার স্বামী মানে আমার জন্মদাতা পিতা তার সকল সম্পত্তির 70% আমাকে লিখে দিয়েছে। তার মধ্যে এই বাড়িটাও একটা। বাকি 30% তা আপনার নামে নয়, আপনার মেয়ের নামে লিখে দিয়েছে। আমার জন্মদাতা পিতার সম্পত্তি এক কানা করেও আপনার নয়। আর সবথেকে বড় কথা, আমার এই সম্পত্তি হাতানোর জন্যই যে আপনার এই অর্ধনগ্ন ভাইজিকে আমার ঘাড়ে ঝুলাতে চেয়েছেন, তা আমার অজানা নয়। ভড়কে গেলেন হীরা। তাজ তাহলে সবটা জানে। পাশে নয়না নামক মেয়েটাও চুপসে গেল। সেও তার খালার কথায় এই সম্পত্তির লোভে এই বিয়েটা করতে রাজি হয়েছিল। না হলে এমন মানসিকভাবে অসুস্থ একজন মানুষকে বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না তার। এত কথার পরও থামলেন না হীরা। আবারও সে বলে উঠল, এই মেয়েটার কি যোগ্যতা আছে আমাদের নয়নার সামনে? তবুও তুমি এই মেয়েটার জন্য নয়নাকে রিজেক্ট করলে। তুমি কি ভেবেছো এই মেয়েটা ভালোবেসে তোমাকে? না, এই মেয়েটাও তোমার কাছে শুধুমাত্র তোমার সম্পত্তির জন্য পড়ে আছে। কোনো ভালোবাসা না। তোমার মতো একজন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষকে ভালোবাসা চায় না। এই মেয়েটা দেখো শেষ পর্যন্ত তোমাকে বিয়ে করবে না। তাও আমি তো তোমাকে নয়নার সাথে বিয়ে দিতে চেয়েছিলাম। অসম্ভব রেগে গেছে তাজ। সোফা থেকে উঠে দাঁড়িয়ে বিকট স্বরে একটা হুঙ্কার দিয়ে উঠল। পাশে রাখা ফুলদানিটা সজোরে আছাড় মারল মেঝেতে। কেঁপে উঠল মৌমিতা, হীরা, নয়না, তিনজনই। হীরার দিকে তেড়ে গেল তাজ, রক্তলাল চক্ষু নিয়ে শুধালো, কি বললি তুই? আরেকবার বল। মৌমিতা দৌড়ে গিয়ে দু হাতে হীরাকে আড়াল করে দাঁড়ালো। তাজকে থামাতে হবে, না হয় এই দুই নারীকে আজ মেরে ফেলতেও পারে সে। মৌমিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনারা এখান থেকে দ্রুত চলে যান। হাড় দাঁড়ালো না হীরা। সে তাজের সম্পর্কে ভালোভাবেই জানে। তবুও সম্পত্তির লোভে তাকে এই পর্যন্ত টেনে এনেছিল। ভেবেছিল তাজকে এ বোঝাতে সক্ষম হবে, কিন্তু হয়েছে তার উল্টো। এই মুহূর্তে তাজের হাতে প্রাণ দেওয়ার কোনো ইচ্ছে নেই তার। দ্রুত নয়নাকে নিয়ে কেটে পড়ল সে। পড়ে রইল মৌমিতা। চোখে মুখে তার ভয়। এখন কি তার সৎমা হীরার রাগ মৌমিতার ওপর ঝাড়বে? মৌমিতাকে কি আবার চত্থাপ্পড় মারবে, না গলা টিপে ধরবে? হয়তো তাই করবে। তাজের চোখ মুখ বেশ শক্ত। মমিতা ভয় পেলেও ঠাঁই দাঁড়িয়ে আছে। সে তাজকে ভালোবেসে তাজের সব অত্যাচার সহ্য করে নিতে পারবে। তবুও তাজকে আর কষ্ট পেতে দেবে না, আর কারো কটাক্ষের শিকারও হতে দেবে না। তাজ মমিতার সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু মমিতাকে অবাক করে দিয়ে কিছুই বলল না। উল্টো ঘুরে দাঁড়ালো সে, গম্ভীর কণ্ঠে বলল, আমি তোমাকে বিয়ে করব, আজ এবং এক্ষুনি। চমকে উঠল মমিতা, থমকে গেল মুহূর্তেই। বিয়ে? এত বড় একটা সিদ্ধান্ত ও কীভাবে নেবে? বাবা মাকে না জানিয়েও কিছুতেই এত বড় একটা কাজ করতে পারে না। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে এই মুহূর্তে। তবুও নিজেকে সামলে নিল। শান্ত কণ্ঠে বলল,
এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? না মানে আমি বলছিলাম বাবা মাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়াটা আমার ঠিক হবে না। প্রেম কি বাবা মাকে জানিয়ে করেছিলে? না, কিন্তু প্রেম আর বিয়ে দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। তেতে উঠল তাজ, বলল, তাহলে কি আমি ধরে নেব মিসেস সাদিক চৌধুরীর কথাটাই ঠিক? তুমি আমাকে ভালোবাসো না, আমার টাকা কি ভালোবাসো? শেষ পর্যন্ত বিয়ে করবে না আমাকে? চোখ ভরে উঠল মৌমিতার। এটুকু বিশ্বাস তাজ ওকে করতে পারলো না। ওর ভালোবাসা এতটা ঠুনকো। অভিমান হলো ভীষণ, কিন্তু ওর এই অভিমানটা দীর্ঘস্থায়ী হলো না। সে কিছুক্ষণের জন্য হয়তো ভুলে বসেছিল তাজের পরিস্থিতিটা। তাজ স্বাভাবিক নয়, আর এই মুহূর্তে তো একদমই স্বাভাবিক নয়। ওর এটা ভুলে গেলে কিভাবে চলবে? ও যদি অন্যদের মতো তাজকে না বোঝে তাহলে কে বুঝবে? আর কেউ কি আছে তার? মা নেই, বাবা থাকতেও নেই। মৌমিতার অভিমান কমলো, আবার শান্ত কণ্ঠে শুধালো, এইটুকু বিশ্বাস আপনি আমাকে করতে পারেন। আমি বিয়ে করলে একমাত্র আপনাকেই করব। যেটা পরে করবে সেটা আগে করতে ক্ষতি কি? সেটা সম্ভব নয়। প্রতিটি সন্তানের বিয়ে নিয়েই তার বাবা মায়ের অনেক স্বপ্ন থাকে। তাদের না জানিয়ে আমি কিভাবে বিয়ে করি? জানাবো না তা তো একবারও বলিনি, আস্তে আস্তে জানাবো। আপনি বুঝতে পারছেন না? আমি বুঝতে চাইছি না। প্লিজ আমার পরিস্থিতিটা এবার একটু বোঝার চেষ্টা করুন। আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি তুমি আজ আমাকে বিয়ে করবে। মৌমিতা কিছুতেই বুঝতে পারছে না তাজকে। সে বিয়ে করবে মানে বিয়ে করবে। দীর্ঘশ্বাস ফেলল মৌমিতা। এই মুহূর্তে রাদিফও নেই, হয়তো এখন পথে আসছে। রাদিফ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। উনি হয়তো কিছু একটা করতে পারবে। একটু সময় নিতে হবে তাজের কাছ থেকে। মৌমিতা একটু বুদ্ধি খাটিয়ে বলল, রাদীপ স্যার তো এখনও আসেননি। উনি হয়তো রাস্তায় আছেন। উনি আসুক, তারপর আমরা সিদ্ধান্ত নিই। এখানে সিদ্ধান্ত নেওয়ার কিছুই নেই। আমি যখন বলেছি আজ তোমাকে বিয়ে করব, তার মানে আজই করব। সেটা পরে দেখা যাবে। আগে রাদীপ স্যার আসুক। ওনাকে ছাড়া এমনিও তো আমরা বিয়ে করতে পারবো না। তাজ বোধহয় একটু শান্ত হলো, ধীর কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, কাকে আসলে আমরা বিয়েটা করে ফেলবো। হাঁপ ছেড়ে বাঁচল মৌমিতা। একটু সময় তো নেওয়া গেল, এখন বাসায় ফিরতে হবে। ও তাজকে ভালোবাসে না বা বিয়ে করতে চায় না এমন না, ও তাজকে ভীষণ ভালোবাসে। আর বিয়ে করলেও তাজকেই করবে, কিন্তু এভাবে নয়। প্রথমে তাজকে সুস্থ করবে, তারপর ওর বাবা মায়ের সামনে দাঁড় করাবে। বাবা মায়ের মতামত নিয়ে বিয়ে করবে তাজকে। এভাবে একা একা বিয়ে করা মৌমিতা কিছুতেই বাবা মাকে কষ্ট দিতে পারবে না। ওর জীবনে তাজের ততটুকু মূল্য, ওর বাবা মায়ের মূল্য তার থেকে কোনো অংশে কম নেই। তাদের জন্যই ও এই পৃথিবীতে এসেছে, পৃথিবীর মুখ দেখেছে। ছোটবেলা থেকে তারাই ওকে এত বড় করেছে। তাদের মনে কষ্ট দিয়ে একা একা বিয়ে করে ওরা কোনো দিনই সুখী হতে পারবে না, ভালো থাকতে পারবে না। ও চায় ও তাজের সাথে ভালো থাকবে, সুখী হবে। মৌমিতা হ্যান্ডব্যাগটা হাতে ঝুলিয়ে তাজের উদ্দেশ্যে বলল, এখন আমি আসি, কলেজ আছে তো। মৌমিতার হাত চেপে ধরল তাজ, অস্থির কণ্ঠে বলল, না, তুমি কোথাও যাবে না। তুমি বিয়ে না হওয়া পর্যন্ত আমার সাথে আমার বাসায় থাকবে। একটু পর কলেজে যেতে হবে তো। আর তাছাড়া আমি আবার আসবো তো। আজ কলেজ যেতে হবে না। তুমি গেলে আর যদি না আসো, আমি তোমাকে যেতে দেবো না, কিছুতেই না। এইটুকু বিশ্বাসও কি আপনি আমাকে করেন না? বিশ্বাস করি আমি তোমাকে, কিন্তু তবুও ভয় হয়। সবার মতো তুমিও যদি আমাকে ফেলে চলে যাও, হারিয়ে যাও যদি, আমার কপালটা যে বড্ড পোড়া। মৌমিতার কলিজাটার মধ্যে মোচড় দিয়ে উঠল। তাজের চোখের দিকে তাকিয়ে কষ্ট হলো। এই চোখে কত শত কষ্ট জমে আছে। মায়া হলো মৌমিতার। তাজের আকুতি উপেক্ষা করে আর যেতে পারল না মৌমিতা। হ্যান্ডব্যাগটা সোফার উপরে রেখে রান্নাঘরের দিকে হাঁটা ধরল। হাঁটতে হাঁটতে বলল, কি খাবেন আজ? বিরিয়ানি? বিরিয়ানি রান্না করব নাকি খিচুড়ি? হাসি ফুটে উঠল তাজের ঠোঁটে। কণ্ঠে রসিকতা টেনে বলল, তুমি যদি আমাকে বিষ বানিয়ে দাও, সেটা আমি ভীষণ তৃপ্তি করে খেয়ে নির্দ্বিধায় মরে যেতে পারবো। ঢং। শরতের সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়াচ্ছে আকাশে। সূর্য জ্বলে যাচ্ছে তার নিজের গতিতে। দিকে দিকে কাশফুল ফুটে জানান দিচ্ছে শরতের। ড্রয়িং রুমে বসে পিনপতন নীরবতা। মুখোমুখি বসে আছে তাজ, রাতিফ। পাশে বসে আছে মৌমিতা আর নীরা। সবাই যেন মৌনব্রত পালন করছে। অবশেষে এই মৌনতা ভেঙে রাদিফ বলল, দেখ তাজ, তুই যেটা বলছিস এই মুহূর্তে সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? বিয়ে অতটাও সহজ জিনিস নয় যতটা তুই ভাবছিস। তাছাড়া তোর না হয় কাউকে জানানোর নেই, কিন্তু মৌমিতা তো একা নয়। ওর মা বাবা ভাই আছে, তারা অবশ্যই ওর বিয়ের জন্য অনেক কিছু ভেবে রেখেছেন। এভাবে হুট করে হয় না সব কিছু, ওর দিকটাও দেখতে হবে। উঠে দাঁড়ালো তাজ, গম্ভীর কণ্ঠে বলল, আমি কিচ্ছু জানি না, আমি কিছু বুঝতে চাই না। আমি আজ ওকে বিয়ে করব, এটাই শেষ কথা। তাজ, এভাবে হয় না সবটা।
রেগে গেল তাজ, হাতের মুঠো শক্ত করে বলল, কি চাচ্ছ তুমি? ও আমাকে ছেড়ে যাক। ওই শুধুমাত্র আমার সাথে প্রেম করেছে। ও আমার কাছ থেকে চলে গেলেও আমার কিছু করা থাকবে না। আমি অধিকার চাই, যে অধিকারে ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আর কেউ ও আমাকে ছেড়ে যেতে পারবে বলে ভয় দেখাতে পারবে না। আর তুই এখনো স্বাভাবিক নয়, তোকে সুস্থ হতে হবে। আমি ডাক্তার এরিকের সাথে কথা বলেছি, উনি বলেছেন তোর চিকিৎসা করবেন, তুই সুস্থ হয়ে উঠবি, তারপর না হয় বিয়েটা কর। আমার ভয়টা তো সেখানেই, আমি মানসিকভাবে অসুস্থ। কখনো যদি ওর মনে হয় আমার সাথে থাকা যায় না, আমি সুস্থ নেই, আমি ওর উপর অত্যাচার করিও তো আমি মাঝে মাঝে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ওকে মারধর করি আমি। তখন যদি ও আমাকে ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে বাঁচবো? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ভালোবাসি, ভীষণ ওকে ভালোবাসি। রাদিফের এখন ইচ্ছে করছে কপাল চাপড়াতে। এমন বিয়ে পাগল ছেলে জীবনেও দেখেনি। আগে তো ছিল বদমেজাজি, মানসিকভাবে বিক্ষিপ্ত, এখন তার সাথে নতুন করে যোগ হয়েছে বিয়ে পাগলা। এই ছেলেকে এখন কিভাবে বোঝাবে রাদিফ? তবুও হার না মেনে সে বলল, এভাবে সবটা হয় না তাজ। তাজও বুঝতে পারছে সবটা এভাবে হয় না। ওর বিবেক ওকে বাধা দিচ্ছে, কিন্তু ওর মন আবেগ ওকে বারবার বলছে, তুই সুস্থ না তাজ, মৌমিতা তোকে যে কোনো সময় ছেড়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা, মৌমিতার বাবা মা যদি জানতে পারে তার মেয়ে মানসিকভাবে অসুস্থ একজন মানুষকে ভালোবাসে, তারা কখনোই মেনে নেবে না। কোনো পিতা মাতাই কখনো তার সন্তানকে এমন একজন মানুষের হাতে তুলে দেবে না। সব মিলিয়ে নিয়ন্ত্রণ হারাচ্ছে তাজ। চোখ দুটো লাল টকটকে বর্ণ ধারণ করেছে। না, এবার ও আর মৌমিতার ক্ষতি করবে না, করতে পারবে না। সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে হয়তো মৌমিতার কোনো ক্ষতি করে দিতে পারে। নিজের হাত নিজে কামড়ে ধরেছে তাজ। নিজেকে নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে সে। হাতের ওপর দাঁত বিঁধে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে তাজের। দুমড়ে মুচড়ে যাচ্ছে মৌমিতার ভেতরটা। সে তাজের কষ্ট একদম সহ্য করতে পারে না। বড্ড ভালোবেসে ফেলেছে মানুষটাকে। যখন সে তাজকে ভালোবাসতে শুরু করেছিল তখন জানতো না তাজের অসুস্থতার কথা, কিন্তু এখন জানে। তাই বলে কি সে তাজকে ছেড়ে দেবে? না, কখনো না। সত্যিকারে ভালোবাসা কোনো বাধা বিপত্তি রোগ বালাই মানে না। ভালোবাসা মানে কি ছেড়ে যাওয়া? না, ভালোবাসা মানে থেকে যাওয়া। বিপদে আপদে ভালোবাসার মানুষের পাশে থাকা, তার হাতটা শক্ত করে ধরে রাখা। তাজকে সে কখনো ছেড়ে যাবে না। মৌমিতা একবার তাজের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে রাদিফের দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, তাকে আমার ভালোবাসা বিশ্বাস করাতে যদি বিয়ে করতে হয় তবে আমি বিয়ে করতেও রাজি। রাদিফ নিরাচকিত হয়ে মৌমিতার দিকে তাকালো। তাজও হাত থেকে দাঁত উঠিয়ে মৌমিতার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সে ভেবেছিল মৌমিতা রাজি হবে না। নীরা অবাকের সুরেই বলল, যা বলছিস ভেবে বলছিস তো? আঙ্কেল আন্টির কথা একবার ভেবে দেখ। ভেবেছি অনেক, আমি ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসিনি, যদিও সে আমাকে হয়তো বিশ্বাস করতে পারেনি। আর আমার বাবা মা তো আমি তাদের ভালোভাবেই চিনি এবং জানি তারা কোনো দিন আমার অমতে কিচ্ছুই করবেন না। আমি যদি ওনার সাথে সুখী থাকি তবে তারা সেটাই মেনে নেবেন। হ্যাঁ, তাদেরকে না জানিয়ে এত বড় একটা কাজ করেছি, জানলে তারা খুব কষ্ট পাবে। এইটুকু বলছি কেন, অনেক বেশি কষ্ট পাবে। কিন্তু আমার ভালোবাসার পরীক্ষা দিতে আমি না হয় এই পথে বেছে নিলাম। তবুও তুমি আরেকটু। হাত উঠিয়ে রাদিফকে থামিয়ে দিয়ে মৌমিতা শক্ত কণ্ঠে বলল, আপনি এক্ষুনি কাজে ডাকুন, আমি বিয়ের জন্য প্রস্তুত। আকাশ পরিষ্কার। শরতের খণ্ড খণ্ড মেঘ উকি দিচ্ছে পরন্ত বিকেলের রক্তিম সূর্যের পাশে। হালকা মৃদু বাতাসে দোল খাচ্ছে সাদা কাশফুলেরা। একটু পরই সন্ধ্যা নামবে। সূর্যের আলোকে বিদায় জানিয়ে জায়গা করে নেবে রাতের নিকষ কালো আধার। কাজে ডাকা হয়েছে, সন্ধ্যার পরে বিয়ে পড়ানো শুরু হবে। নীরা মৌমিতাকে লাল শাড়ি পরিয়ে দিচ্ছে। শাড়িটা একটু আগেই তাজ এনে দিয়েছে মৌমিতার সাথে। হোক বিয়েটা সাদামাটাভাবে, তাই বলে কি একদম কোনো সাজি থাকবে না? তাজও একটা সাদা রঙের পাঞ্জাবি হাঁকিয়েছে শরীরে। সাদা পাঞ্জাবিটা বেশ আঁটোসাঁটো বেঁধে রয়েছে তাজের শরীরে। প্রায় 6 ফুট উচ্চতাযুক্ত ফর্সা শরীরে বেশ মানিয়েছে এই সাদা রঙটা। মৌমিতা কোনো কথা বলছে না, চুপচাপ তাজ যা বলছে গম্ভীর মুখে তা করে নিচ্ছে। শাড়ি পরে হালকা সেজে বেরিয়ে এলো মৌমিতা। তাজ অপলক দৃষ্টিতে মৌমিকার দিকে তাকিয়ে আছে। মৌমিতা এক পলক তাজের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে ফেলল। এভাবে তাজকে আগে কখনো দেখা হয়নি। সাদাই যে মানুষটাকে এত মানায় জানা ছিল না তার। এইভাবে আর কিছুক্ষণ মানুষটার দিকে তাকিয়ে থাকলে নির্ঘাত হার্ট অ্যাটাক হতো মৌমিতার। তাছাড়া মৌমিতার মনে মনে যে অভিমানের পাহাড় জমে আছে, তার ভালোবাসাকে অবিশ্বাস করেছে তাজ। এত সহজে এই অভিমান পড়বে না। মৌমিতা তাজের পাশ কাটিয়ে চলে গেল। তাজের ভ্রুযুগল কুঁচকে এলো। মৌমিতা কি ওকে ইগনোর করছে? পাত্তা দিচ্ছে না? এই পোশাকে কি ওকে সুন্দর লাগছে না?
তাজ ধীর পায়ে রাদিফের পাশে গিয়ে দাঁড়ালো। ফিসফিস করে জিজ্ঞেস করলো, কাকাই আমাকে কেমন লাগছে? রাদিফ ভ্রু কুচকে তাজের দিকে তাকিয়ে বলল, তুই কি মেয়ে? এই প্রশ্ন করে মেয়েরা ছেলেদের তো সব কিছুতেই সুন্দর লাগে। কাকাই বলো না, আমায় কি দেখতে খারাপ লাগছে? এই পোশাকে কি আমাকে অন্যদিনের মতো সুদর্শন লাগছে না? রাদিফ তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাজকে পর্যবেক্ষণ করলো, অতঃপর বলল, তোকে সাদা রঙে বেশ মানিয়েছে, একদম রাজপুত্রের মতো। ঠোঁট উল্টে দিল তাজ, বাচ্চাদের মতো করে বলল। তাহলে বিয়ের আগে বউ আমাকে পাত্তা দিচ্ছে না কেন? রাদিফ গোল গোল চোখে তাজের দিকে তাকিয়ে আছে। এই ছেলে কি এবার পুরো পাগল হয়ে গেছে? মমিতা আসার পর তো এই ছেলের মিনিটে মিনিটে এক এক রূপ বেরিয়ে পড়ছে। মানসিকভাবে অসুস্থ, বিয়ে পাগলা, এখন বিয়ের আগে বউ পাগলা, যে কিনা নিজের হবু বউয়ের পাত্তা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। কাজী কবুল বলতে বললে মমিতা কিছুটা গম্ভীর কণ্ঠে কবুল বলে দিল, আর তাজ কণ্ঠে কিছুটা আনন্দ নিয়ে কবুল বলল। বিয়ে সম্পন্ন। কবুল একটা শব্দের কতটা শক্তি! মাত্র কিছুক্ষণের মধ্যেই দুটো আলাদা মানুষকে একসাথে জুড়ে দিতে পারে। বিয়ের নেই কোনো জাঁকজমক, নেই কোনো লাইটিংস। মানুষ বলতে হাতে গোনা 7-8 জন, তাও রাদিফ আর তাজের পরিচিত। একদম সাধারণভাবে সম্পন্ন মমিতা তাজের বিয়ে। ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে আছে নীরা, পরনে হালকা পাতলা একটা শাড়ি। মমিতাকে শাড়ি পরানোর সময় অনেকটা জোর করেই নীরাকে শাড়িটা পরিয়েছে সে। হাজার হলেও প্রাণপ্রিয় বান্ধবীর বিয়ে, হোক সেটা গোপনে বা জাঁকজমকপূর্ণভাবে। রাদিফ আসতে গিয়ে দাঁড়ালো নীরার পাশে, ধীর কণ্ঠে শুধালো, তোমার বান্ধবী তো বিয়েটা সেরেই ফেললো, এখন তুমি করছো কবে? নীরা নিচের দিকে তাকিয়ে বলল। যেদিন মনের মতো ছেলে পাবো। রাদিফ কিছুটা ইতস্তত করে জিজ্ঞেস করলো, তোমার কি বয়ফ্রেন্ড মানে প্রেমিক আছে? না, নেই। রাদিফ বোধহয় একটু বেশি খুশি হলো, বলল। তা ভালো, বয়ফ্রেন্ড না থাকাই ভালো। নীরা একটু উৎসুক দৃষ্টিতে রাদিফের দিকে তাকালো। রাদিফ কিছুটা ভরকে গেল, আমতা আমতা করে বলল। তোমাকে সুন্দর লাগছে। লজ্জায় মিইয়ে গেল নীরা। আজ তার ভালো লাগার মানুষটা তাকে বলেছে তাকে সুন্দর লাগছে, তার মানে সে তার ভালোবাসার মানুষটার চোখে পড়েছে। অনেকটা অস্ফুট স্বরে নীরা বলল, ধন্যবাদ আপনাকে। বিয়ের পর্ব শেষ, খাওয়া দাওয়ার পর্বও শেষ করে সবাইকে বিদায় দেওয়া হয়েছে। কিন্তু এখন সমস্যাটা বেঁধেছে মৌমিতা আর তাজের ঘুমানো নিয়ে। নিয়ম মোতাবেক আজ তাজ আর মৌমিতার বাসর রাত, কিন্তু মৌমিতা তো বিয়ের পরপরই নীরাকে নিয়ে চলে যেতে চেয়েছে, তবুও জোর করে তাকে রাখা হয়েছে। এই রাতে দুটো মেয়ে মানুষকে কিছুতেই একা ছাড়তে রাজি নয় তাজ আর রাদিফ। আর এখন মৌমিতা বলছে সে তাজের সাথে এক ঘরে থাকবে না। সে সাফ সাফ জানিয়ে দিয়েছে বিয়ে করার বিয়ে করেছে, কিন্তু বাবা মাকে না জানিয়ে সবটা ঠিকঠাক না করে সে কিছুতেই তাজের সাথে এক ঘরে থাকবে না। তাজ প্রথমে বিষয়টা মেনে নিতে না চাইলেও পরবর্তীতে মেনে নিয়েছে। এমনই মৌমিতার ওপর একটা চাপ সৃষ্টি করে বিয়ে করেছে। এখন সে কিছুতেই চায় না মৌমিতার অমতে নিজের কাছে আনতে। সে চায় মৌমিতা নিজে আসুক, ওকে ভালোবেসে আসুক। ভোরের আলো ফুটেছে চারিদিকে, সূর্যের আলো উকি দিচ্ছে জানালার ফাঁক থেকে। পাখির কিচিরমিচির ধ্বনিতে ভরে গেছে প্রকৃতি। মৌমিতার ঘুম ভেঙেছে আরও অনেক আগেই। মোট কথা, তার কাল সারা রাত ঠিকভাবে ঘুমই হয়নি। বাবা মায়ের অগোচরে এত বড় একটা কঠিন কাজ করে ফেলল সে, ভাবতেই যখন তখন কান্না পেয়ে যায়। বাবা মায়ের মুখ দুটো ভেসে ওঠে চোখের সামনে। তারা জানলে ঠিক কতটা কষ্ট পাবে ভাবতে ভাবতেই গেছে সারা রাত। ভোরের আলো ফুটতেই উঠে বসলো মৌমিতা। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে নীরাকে তাড়া দিল রেডি হতে। দুজন রেডি হয়ে নিচে নামতেই দেখা মিলল তাজ আর রাদিফের। তারা ড্রয়িং রুমের সোফায় বসে আরামে চা খাচ্ছে। রাদিফকে দেখে এগিয়ে গেল মৌমিতা, শান্ত কণ্ঠে বলল, স্যার আমরা এখন আসি, বাসে ফিরবো, ওখান থেকে কলেজে যাব। পাশ থেকে চায়ের কাপটা হাত থেকে রেখে তাজ বলল, কোথায় যাবে তুমি? আমার বাড়িতে থাকবে না? বিয়ে হয়েছে আমাদের, আমরা এখন স্বামী স্ত্রী। আমার বাড়ি থাকতে তুমি অন্য কোথাও কেন থাকবে? স্যার ওনাকে বলে দিন বিয়ে করার কথা ছিল, বিয়ে করেছি, আর কিচ্ছু সম্ভব না আমার দ্বারা। আর তাছাড়া যে আমার ভালোবাসাকে বিশ্বাস করে না, তার সাথে তো এক বাড়িতে এক ছাদের তলায় কিছুতেই থাকবো না। আসছি স্যার, কলেজে দেখা হবে। নীরার হাত টেনে গটগট করে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল মৌমিতা। তাজ অবাকের চোখে সদর দরজার দিকে তাকিয়ে আছে। ও সামনে থাকতেও রাদিফকে কেন বলল ওকে বলে দিতে? ও তো সব শুনতে পেয়েছে। তবে কি মৌমিতা ওর ওপর রেগে আছে, ওর সাথে কথা বলবে না, সেই বিষয়ের ইঙ্গিতে দিয়ে গেল? তাজ মনে মনে আওড়ালো, কাল বিয়ে করলাম, এর মধ্যে বউ আমার সাথে কথা বলছে না।
কি সাংঘাতিক। লাইব্রেরিতে ঘুরে ঘুরে বই সংগ্রহ করছে মৌমিতা, আর তার পিছু পিছু ঘুরছে তাজ। কিন্তু মৌমিতা বিন্দু পরিমাণও পাত্তা দিচ্ছে না তাজকে, একটা কথাও বলছে না। তাজ এত এত কথা বলছে, তার পরিপ্রেক্ষিতে একটা হুঁ হাঁ শব্দ পর্যন্ত করছে না। ভালো লাগছে না তাজের। তবে কি সে ভুল করে ফেলেছে? বিয়ে করে মৌমিতাকে পেয়েও কি হারিয়ে ফেলবে সে? মৌমিতার পিছু পিছু মৌমিতার পাশে গিয়েই বসলো, শান্ত কণ্ঠে বলল, আমার সাথে কথা কেন বলছো না মৌ? মৌমিতা তবুও কথা বলছে না, চুপচাপ বইয়ে মুখ গুজে বসে আছে। আমার সাথে কথা বলবে না মৌ? তুমি তো জানো আমার সব ব্যাপারই, তবু কেন এমন করছো? এবার মুখ খুলল মৌমিতা, অনেকটা বিরক্ত হয়েই মুখ খুলতে হয়েছে তাকে। তাজের দিকে তাকে শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আমি সবই বুঝি বা জানি, শুধুমাত্র একটাই আমার অজানা ছিল, যে আপনি আমার ভালোবাসাকে অবিশ্বাস করেন। অবিশ্বাস নয়, আমি তোমাকে হারানোর ভয় পাচ্ছি ভীষণ। যদি হারিয়ে যাও কখনো, আমি তোমাকে হারাতে পারবো না কখনো। ভালোবাসলে এই ভয়টা থাকতো না যে আমি আপনাকে ছেড়ে যাব। আমার উপর বিশ্বাস থাকতো, আপনার ভরসা থাকতো আমার উপর। আমার ভয়টা ঠিক কোথায় বুঝবে না তুমি? আমি তোমাদের মতো সুস্থ নই, স্বাভাবিক নই। তোমার যদি কখনো মনে হয় আমার মতো মানুষের সাথে থাকা যায় না, তোমার বাবা মা আমার বাস্তবতা জেনে যদি তোমাকে আমার থেকে কেড়ে নেয়, কোনো বাবা মাই চায় না তার সন্তান এমন একটা মানুষের সাথে থাকুক যার সাথে তার কোনো ভবিষ্যৎ নেই। হয়তো মৌমিতা বুঝলো তাজের ব্যাকুলতা, কিন্তু মুখে কোনো উত্তর দিল না সে। চোখ ঘুরিয়ে বইয়ের দিকে তাকালো সে। এই মুহূর্তে তার মনে কোনো শান্তি পাচ্ছে না। বিয়েটা হয়ে গেলেও বাবা মায়ের কথা চিন্তা করে মন যে বড্ড বড্ড ব্যাকুল হয়ে আছে। তাজ আবারও শান্ত কণ্ঠে শুধালো, মৌ, হুম। কথা বলবেন আমার সাথে? মৌমিতা চোখ দুটো বইয়ের ভাঁজেই নিবদ্ধ রেখে উত্তর দিল। বলছি তো। তপ্ত নিঃশ্বাস ছাড়ল তাজ, মৌমিতার দিকে দৃষ্টি রেখেই বলল, আমার বাড়ি থাকবে না? কথা দিচ্ছে তোমার অমতে আমি তোমাকে কখনো স্বামীর অধিকার আদায় করতে চাইবো না। আমরা আলাদা রুমেই থাকবো। তুমি শুধু চলে এসো, আমার কাছাকাছি থাকো। আমার সন্তান নামক তোমার মুখ দেখে, আর ভোর হোক তোমার হাসি মাখা মুখে, তোমার ঘ্রাণ ছড়িয়ে পড়ুক আমার বাতাসে। মৌমিতা শান্ত দৃষ্টিতে তাকালো তাজের দিকে, বলল, ভেবে দেখব। ভাবতে কতদিন সময় লাগবে? আজীবন। মজা করছে আমার সাথে? না, একদমই না। আমার বাড়িতে কবে আসবে? কাল সকালে। আজ বিকেলে এসে যায় না? মৌমিতা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো তাজের দিকে। তার চুপসে গেল। মৌমিতা বিড়বিড়িয়ে বলল, বাঙালিকে খেতে দিলে শুতে চায়, এটাই বাঙালির অভ্যাস। সকালের আলো ফুটতে শুরু করেছে। আকাশে চাঁদকে বিদায় দিয়ে সূর্যি মামা উঁকি দিয়েছে মাত্রই। গাছে গাছে পাখিরা নেমে পড়েছে খাবারের সন্ধানে। তাজ ড্রয়িং রুমে অস্থির হয়ে পায়চারি করছে। মৌমিতা বলেছে আজ সকালে আসবে সে। তার আসার অপেক্ষাতেই আছে তাজ। রাদিফও এখনও ঘুমাচ্ছে। তার তো আর বউ নেই যে বউয়ের আসার অপেক্ষা করবে। সকাল 9টা বেজে গেছে। রাদিফ উঠে গেছে। ড্রয়িং রুমের সোফায় বসে চা খাচ্ছে আর চোখে তাজকে পর্যবেক্ষণ করছে। বেশ কিছুক্ষণ পর বিরস কণ্ঠে বলে উঠল, এত অস্থির হয়ে লাভ কি তোর? বউ এসেই তোর কাছে ছুটে আসছে না, সে থাকবে অন্য রুমে। তাজ বিরক্তি ভরা চোখে রাদিফের দিকে তাকালো, ভ্রুকুচকে বলল, আমার তো বউ আছে, বউর জন্য অপেক্ষা করেছে। তোমার তো তাও নেই, বুড়ো হয়েছ আর এখনো আইবুড়ো নাম ঘোষাতে পারোনি। তাজ্জব বনে গেল রাদিফ। কোন কথা থেকে কোন কথায় চলে গেল তাজ। চোখ পিটপিট করে রাদিফ বলল, তুই কি ইনডাইরেক্টলি আমাকে অপমান করলি? ইনডাইরেক্টলি না, বরং আমি ডাইরেক্টলি তোমাকে অপমান করছি। তোমার তো লজ্জা থাকা উচিত। তোমার ভাইপো বিয়ে করে ফেললো আর তুমি এখনো সিঙ্গেল, একটা প্রেম পর্যন্ত করতে পারলে না। তাজ আর রাদিফের কথোপকথনের মধ্যে কলিং বেল বেজে উঠল। তাজ রাদিফের দিকে ইশারা করে বলল, ওই যা, আমার বউ এসে আছে। তাজ হাসি মুখে দরজাটা খুলে দিতেই মৌমিতা দুইটা ব্যাগ নিয়ে তাজের পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেল। একবার তাজের দিকে তাকিয়েও দেখল না। রাদিফের দিকে এগিয়ে গিয়েই বলল, স্যার, আমার রুমটা দেখিয়ে দিন। রাদিফ ঠোঁট প্রশস্ত করে হাসল। তাজের পাশে গিয়ে ফিসফিসিয়ে বলল, তোর বউ তোকে পাত্তা দিচ্ছে না। তাজ কটমটিয়ে রাদিফের দিকে তাকালো। রাদিফ তাজের দৃষ্টি অগ্রাহ্য করেই মৌমিতার কাছে গেল। মৌমিতার হাত থেকে ব্যাগ দুটো নিয়ে বলল, চলো তোমার রুম দেখিয়ে দেই। নিজের জন্য বরাদ্দকৃত রুমটায় ঢুকে অনেকটা অবাক হয়েছে মৌমিতা। রুমটা সম্পূর্ণ ওর পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে। এত নিখুঁতভাবে ওর পছন্দ অনুযায়ী বোধহয় ও নিজেও কখনো সাজাতে পারতো না।
তাজ কিভাবে পড়েছে? আর ও এত নিখুঁতভাবে ওর পছন্দ অপছন্দই বা কীভাবে জেনেছে? ওয়াশরুমে ঢুকে গেল মৌমিতা। ফ্রেশ হয়ে সবার জন্য রান্না করবে। ছুটির দিন আজ, টুকিটাকি রান্না বান্না ভালোই পারে ও। সন্ধ্যা পেরিয়ে রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। নিকশ কালো আধারে নিমজ্জিত চারিপাশ। দূর থেকে শিয়ালের হাঁক শোনা যাচ্ছে। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে মৌমিতা। আজ কেমন যেন ভয় ভয় লাগছে। শিয়ালের ডাকগুলো কেমন ভয়ঙ্কর ধ্বনি তুলছে নিস্তব্ধ প্রকৃতিতে। এর আগে মৌমিতা এই বাড়িতে 4 দিন থেকেছিল। তার মধ্যে 2 দিন নীরার সাথে শুয়েছিল। একদিন তাদের অসুস্থতার জন্য ছিল, সে রাতে তাদের শিওরে বসেই কাটিয়ে দিয়েছিল। আর একদিন কেমন যেন বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল। ভয় ডর ততটা কাবু করতে পারেনি ওই দিন। হঠাৎ দরজায় কারো ঠক ঠক আওয়াজে চমকে উঠল মৌমিতা। বুকে থুথু দিয়ে দরজার দিকে তাকালো। আবার কেউ দরজায় কড়া নাড়ছে। কে এসেছে এত রাতে? ভয়ে কাঁপা কাঁপা পা নিয়ে দরজা খুলতেই ভ্রু কুঁচকে এলো মৌমিতার। দরজার ওপাশে শটান হয়ে দাঁড়িয়ে আছে তাজ। পুরো বাড়িতেই লাইট জ্বলছে। রোজ রাতেই জ্বলে, তাই তাজকে চিনতে ততটা কষ্ট পোহাতে হয়নি মৌমিতাকে। সে ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, এত রাতে কী চাই? ধন্যবাদ কেন? আমার বাড়িতে আসার জন্য। এই কথা বলতে আপনি এত রাতে আমার রুমে এসেছেন? না। তবে কি বলতে এসেছেন? তাড়াতাড়ি বলে বিদায় হন। একটু জড়িয়ে ধরবে? কেঁপে উঠল মৌমিতা। তাজের নিঃশঙ্ক চাপদার মৌমিতাকে ইতস্তত করছে। এমন না যে আগে কখনো তাজকে জড়িয়ে ধরেনি, ধরেছে অনেকবারই। ধরেছে, তাহলে আজ কেন ইতস্তত লাগছে? বিয়ে হয়েছে বলে? জানা নেই মৌমিতার। মৌমিতা ঠায় দাঁড়িয়ে রইল, জড়িয়ে ধরল না তাজকে। তাজ ঠোঁট উল্টে দিল, বাচ্চাদের মতন 2 হাত বাড়িয়ে দিল। ব্যাকুল কণ্ঠে বলল, একটু জড়িয়ে ধরো না প্লিজ, আমার খুব অশান্তি অশান্তি লাগছে। এবার আর ফিরিয়ে দিতে পারল না মৌমিতা। হালতো হাতে নিজের সাথে জড়িয়ে নিল তাজকে। তাজ পরম আবেশে মৌমিতার পিঠে হাত রেখে চোখ বন্ধ করে নিল। মিনিট খানেক পর শান্ত কণ্ঠে বলল, তুমি জানো মৌ, আমার এক কঠিন রোগ হয়েছে। তাজের বুকে থেকে মাথা তুলে তাজের মুখের দিকে তাকালো মৌমিতা। তাজ মৃদু হাসলো। মৌমিতার মাথাটা আলতো হাতে নিজের বুকের সাথে আবারও মিশিয়ে নিল। চোখ বন্ধ করে বলল, তুমি আমার আশেপাশে না থাকলে বড্ড অস্থির লাগে আমার। কিছু ভালো লাগে না, কোথাও শান্তি পাই না। আমার হৃদয় তোমার কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আচ্ছা, আমার এই কঠিন রোগের নাম কি দেওয়া যায় বলো তো মৌ? মৌমিতা কিছু বলল না, শুধু তাজের বুকে মাথা রেখে চুপটি করে তাজের কথা শুনছে। তাজ আবারও হাসলো, বলল, ভালোবাসা মানে প্রণয়, আর আমি তোমার প্রণয়ের ব্যাকুল। আমার এই কঠিন রোগের নামটা প্রণয়ের ব্যাকুলতা রাখলে কিন্তু বেশ হয়। মৌমিতা মুখ খুলল এবার। শান্ত কণ্ঠে বলল, আমিও আপনার মতোই এই কঠিন রোগে ভীষণভাবে আক্রান্ত মিস্টার আগুনচোখা। তাজ আলতো হাসলো, ঠোঁট ছোঁয়ালো মৌমিতার চুলের মধ্যে, ছেড়ে দিল মৌমিতাকে। অতঃপর বলল, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে, আর জেগে থেকো না, আর ভয় পেও না। হ্যাঁ, আমি তোমার পাশের রুমে আছি, প্রয়োজনে ডেকো। মৌমিতা মুচকি হাসলো, বলল, শুভরাত্রি, আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন। তাজ গেল না, ঠোঁট বাঁকিয়ে বলল, তোমার ভয় লাগলে আমি তোমার সাথে তোমার রুমে থেকে যেতে পারি, আমার কোনো সমস্যা নেই। মৌমিতা সশব্দে রুমের দরজাটা আটকে দিল। বিড়বিড়িয়ে বলল, একটু লাই দিলে অসভ্যতম শুরু হয়ে যায়। তাজ দরজার বাইরে দাঁড়িয়ে হো হো করে হেসে উঠল। রাতের আধার কেটে ভোর নেমেছে। সূর্য তার উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছে প্রকৃতিতে। প্রকৃতিও যেন পরম আবেশে নিজেদের মিইয়ে নিচ্ছে সূর্যের আলোতে। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ হচ্ছে। মৌমিতা নাস্তা বানাচ্ছে সবার জন্য। ভোরে ফজরের নামাজ পড়ে আর ঘুমায়নি, সোজা রান্নাঘরে চলে এসেছে। সার্ভেন্ট আসতে এখনও ঢের দেরি। তারা সচরাচর এই 7টা বা 7:30টার দিকে আসে। প্রচণ্ড গরমে ঘুম ভেঙে গেছে তাজের। এখন একটু ঠান্ডা পানি না খেলেই নয়। ঘুম ঘুম চোখে হেলে দুলে রান্নাঘরে পৌঁছালো সে। সোজা ফ্রিজের কাছে গিয়ে 1 বোতল ঠান্ডা পানি বের করে মুখে দেওয়ার আগেই চেঁচিয়ে উঠল মৌমিতা। হক চকিয়ে গেল তাজ। চকিত দৃষ্টিতে পাশ ফিরে তাকাতেই দেখে মৌমিতা। মৌমিতা আবারও চেঁচিয়ে উঠল, বলল, এভাবে উদাম গায়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? লাজ শরমের মাথা খেয়েছেন নাকি? নিজের দিকে তাকালো তাজ। পরনে শুধুমাত্র একটা 3/4 প্যান্ট। গায়ের টি শার্টটা গরমে খুলে রেখেছিল রাতে। কে বুঝেছে এই সকালে মৌমিতা এখানে থাকবে? ভেতরে ভিতরে অপ্রস্তুত হয়ে পড়ল তাজ, কিন্তু ওপরে সে ভাবলে সেন যেন কিছুই হয়নি। শান্ত কণ্ঠে বলল, আমার বাড়ি, আমি ওতমকে হাঁটছি, তোমার কি? আর তাছাড়া তুমি আমার বউ, তোমার তো আমার সব কিছু দেখার অধিকার রয়েছে। এ তো কেবল শরীর, আস্তে আস্তে অভ্যাস করে নাও।
দাঁড়ালো না তাজ। কোনো রকমে দ্রুত পায়ে কেটে পড়ল মমিতার সামনে থেকে। মমিতা হতবাক। কি বলে গেল তাজ এসব? সত্যি কি এই ছেলে লাজ শরমের মাথা খেয়েছে? কি অশুভ মার্কা কথা বলে গেল এইমাত্র? খাবার টেবিলে বসে আছে তাজ, মমিতা, রাদিফ। সবাই মমিতার হাতের রান্নার প্রশংসায় পঞ্চমুখ। রাদিফ হঠাৎ বলল, আমার ফ্রেন্ড নীরা কোথায়? ওকেও বলতে আমাদের সাথে ব্রেকফাস্ট করতো। বলেছিলাম, ও বলেছে একসাথে কলেজের জন্য রেডি হয়ে আসবে। আচ্ছা, তোমরা দুজন রেডি হয়ে থাকো, আজ একসাথেই যাবো কলেজে। নড়ে চড়ে উঠল তাজ। একটু ইতস্তত করে বলল, আমি আজ কলেজে যাব না। অস্থির হলো মমিতা। অস্থির কণ্ঠে বলল, কেন? আপনার শরীর কি খারাপ? অসুস্থ আপনি? না, তাহলে কলেজে কেন যাবেন না? এমনি। আর শুধু আমি না, তুমিও যাচ্ছ না। আমি কেন যাব না? তাজ উত্তর দিল না মমিতার কথার। পাশ ফিরে রাদিফের দিকে তাকিয়ে বলল, তুমি নীরাকে নিয়ে কলেজে চলে যাও। আমি আর মো আজ যাব না, বাড়িতেই থাকবো। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো রাদিফ। ফিসফিসিয়ে বলল, তোর বউ তো তোকে পাত্তা দেয় না, শুধু শুধু বাড়িতে থেকে কি করবি? রোম্যান্স হবে বলে তো মনে হয় না। তাজ চিবিয়ে চিবিয়ে উত্তর দিল, তুমি একটু বেশি কথা বলছো কাকাই। আমাকে নিয়ে তোমার এত না ভাবলে চলবে। তুমি নিজেকে নিয়ে ভাবো। সেদিন দেখলাম নীরা রাস্তায় দাঁড়িয়ে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। থতমত খেয়ে গেল রাদিফ। আমতা আমতা করে বলল, নীরা যার সাথে ইচ্ছা কথা বলুক, তাতে আমার কি? তাজ খেতে খেতে বলল, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। রাদিফ ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, বুঝপাতা কি? তাজ কোনো উত্তর দিল না। তার ধ্যান জ্ঞান এখন শুধু খাওয়া। রাদিফ নীরাকে নিয়ে কলেজে চলে গেল। সার্ভেন্টরা যে যার মতো কাজ করছে। মমিতা বসে বসে টিভি দেখছে, আর পাশেই বসে উসখুস করছে তাজ। বারবার মমিতাকে রুমে যাওয়ার কথা বলতে গিয়েও থেমে যাচ্ছে। কে জানে মমিতা আবার কি মনে করে। রুমে যাওয়ার কথা শুনেই যদি আবার রেগে যায়। এখানে দুদণ্ড হাতে হাত রেখে কথা বলার একটু পরিবেশ নেই। চারিদিকে সব সার্ভেন্টরা। অবশেষে নিজের ইতস্তত বোধ ভেঙে বলেই ফেললো, মো, রুমে চলো। ভরকে গেল মমিতা। চোখ পিটপিট করে তাকালো তাজের দিকে। এই ভর দুপুরে রুমে ডাকছে কেন? তাছাড়া ওর সাথে তাজের সম্পর্ক তেমন না যে যখন তখন রুমে ডাকবে। মমিতাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তাজ আবারও বলল, কি হলো, রুমে চলো। মৌ থমথমে গলায় জিজ্ঞেস করলো, কেন? রুমে কি? একটু কথা ছিল। এখানে বলো। তাজ আশেপাশে তাকিয়ে বলল, এখানে সার্ভেন্টরা আছে। কি এমন কথা যা সার্ভেন্টদের সামনে বলা যাবে না? সব কথা কি সার্ভেন্টদের সামনে বলা যায়? মমিতা একবার আশেপাশে নজর বুলিয়ে উঠে দাঁড়ালো। লম্বা লম্বা পা ফেলে রুমে চলে গেল। তাজও পিছু পিছু গেল। রুমে যেতেই মমিতা বলল, কি কথা বলুন এখন? তাজ কিচ্ছু বলল না। বিছানায় বসে একটানে মমিতাকে নিজের কোলের ওপর বসিয়ে দিল। মুখ গুজল মমিতার ঘাড়ে। কেঁপে উঠল মমিতা। শীত দ্বারা বেয়ে বয়ে যাচ্ছে শীতল এক রক্তস্রোত। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন কি? ছাড়ুন। হুম, চুপ করে বসে থাকো। ভালো লাগছে আমার। বুকের মধ্যে প্রশান্তি পাচ্ছি তোমার ছোঁয়ায়। এটা কিন্তু কথা ছিল না। বাবা মাকে জানিয়ে সব কিছু ঠিকঠাক করার আগে আমরা কাছাকাছি আসবো না, এই কথাই তো ছিল। তোমাকে গভীরভাবে ছুঁতে না পারে এমন একটু একটু ছোঁয়াই যায়। আর এমন একটু একটু ছোঁয়ার বিষয়ে তো কোনো শর্ত ছিল না, তাই না? চুপ করে গেল মমিতা। এই মুহূর্তে এই কথার উত্তরে কী বলা উচিত মাথায় আসছে না ওর। তাজের গরম নিঃশ্বাস আঁচড়ে পড়ছে মমিতার ঘাড়ে। পরম আবেশে মমিতা খামচে ধরল তাজের চুল। দুপুরের প্রখর রোদে দিশেহারা সবাই। এই সময় সূর্যি মামা একটু বেশি চটে থাকে। মাথার ওপর নিজের অগ্নিশিখা প্রজ্বলিত করে নাচতে থাকে মনের আনন্দে। কলেজ ছুটি হয়েছে মাত্রই। সূর্য যেভাবে নেচে চলেছে, এই সময় একটা আইসক্রিম হলে খারাপ হতো না। আইসক্রিমের কথা মাথায় আসতেই চোখ গেল রাস্তার ওপাশে। রাস্তার ওপাশে কিছু আইসক্রিম শপ দেখা যাচ্ছে। মমিতা আর তাজ একসাথেই বেরিয়েছিল কলেজ থেকে। মমিতাকে আইসক্রিম শপের দিকে তাকিয়ে থাকতে দেখে বুঝতে বাকি নেই মমিতা এখন কী চাইছে। তাজ একটা মুচকি হাসি উপহার দিয়ে মমিতাকে রাস্তার এপারে দাঁড় করিয়ে ওপারে দৌড়ে গেল আইসক্রিম আনতে। দুটো আইসক্রিম হাতে নিয়ে কোনো দিকে না দেখে রাস্তার ওপর থেকে দৌড় দিল। ব্যস্ত সড়ক, এভাবে কোনো দিক না দেখে দৌড় দেয় আর নিজের বিপদ ডেকে আনা সমান কথা। হঠাৎ তাজের ডান দিক থেকে ছুটে এলো এক বিশাল মালবাহী দৈত্যকার ট্রাক। ট্রাক চালক হঠাৎ সামনে এক যুবককে দেখে ব্রেক কষল, কিন্তু ব্রেক কষতে বোধহয় একটু দেরি হয়ে গিয়েছিল। ট্রাকটার ধাক্কা লাগে তাজের শরীরের ডান পাশটায়। তাজের নাম ধরে চিৎকার করে ওঠে মমিতা। ততক্ষণে তাজ লুটিয়ে পড়েছে রাস্তার মধ্যিখানে। হাতের আইসক্রিম দুটো ছিটকে পড়েছে পাশেই। রাস্তার পাশের মানুষজন ছুটে আসতে শুরু করেছে তাজের কাছে।
তাদের পায়ের নিচে পিষ্ট হলো তাজের সযত্নে আনা আইসক্রিম দুটো। তাজ নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে আছে আইসক্রিম দুটোর দিকে। হয়তো ভেবেছিল ব্যস্ত রাস্তায় প্রেয়সীর হাতে হাত রেখে আইসক্রিম খেতে খেতে হাঁটবে আজ দুজন, কিন্তু ভাগ্য তো অন্য কিছুই লিখে রেখেছিল। প্রেয়সীর হাতে হাত রেখে আর বোধহয় হলো না তাজের। সময় বুঝে ফুরিয়ে এলো, দমটাও কেমন আটকে আটকে আসছে। এই বুঝে চোখ দুটো বন্ধ হয়ে আসছে তার, পুরো শরীর অসাড় হয়ে পড়েছে, চাইলেও হাত পা নাড়াতে পারছে না। সম্পূর্ণভাবে চোখ বন্ধ আগে ঝাপসা চোখে দেখতে পেল মৌমিতা ভিড় ঠেলে দৌড়ে এসেছে। কাঁদতে কাঁদতে বসে পড়েছে তাজের শিওরে। টেনে হিঁচড়ে তাজের মাথাটা কোলে তুলে নিল সে। কান্না বিজড়িত কণ্ঠে শুধালো, আপনার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি আপনাকে হসপিটালে নিয়ে যাব। একদম চোখ বন্ধ করবেন না, আপনি চোখ খুলে রাখুন। গাল বেয়ে অজস্র অশ্রুকণা গড়িয়ে পড়েছে মৌমিতার। তাজের বড্ড হিংসা হচ্ছে, সে এখনও তার প্রেয়সীকে একটু ছুঁয়েও দিতে পারল না, আর এই অশ্রুকণা কিনা বিনা বাধায় তার প্রেয়সীকে ছুঁয়ে দিচ্ছে। তাজ নিজের রক্তমাখা হাত রাখলো মৌমিতার অশ্রুসিক্ত গালে, অস্ফুট স্বরে বলল। মৌ, আর কিছু বলতে পারল না সে, শরীর নিস্তেজ হয়ে আসছে। চোখ দুটো যে বড্ড অবাধ্য হয়ে গেছে এই মুহূর্তে। তার প্রেয়সীকেও একটু দেখতে দিচ্ছে না মন ভরে। চোখ দুটো আর খুলে রাখতে পারল না তাজ। অসার হাতটা মৌমিতার গাল থেকে লুটিয়ে পড়ল ইট সিমেন্ট কংক্রিটে নির্মিত রাস্তার ওপর। ডুকরে কেঁদে উঠল মৌমিতা, চিৎকার করে বলল, আপনার কিচ্ছু হবে না, হতে দিব না আমি। আপনার কিছু হলে আমি বাঁচতে পারবো না, কিছুতেই না। কথা বলছে না তাজ, চোখ মেলেও তাকাচ্ছে না। মৌমিতা আরও অস্থির হয়ে পড়ল। এই শহরের মানুষগুলো বোধহয় এই শহরের গড়া বিল্ডিংগুলোর মতোই ইট সিমেন্টের গড়া। সবাই কেমন তাকিয়ে তাকিয়ে দুই নরনারীকে দেখছে। একজন এই মাত্র ঘটা সড়ক দুর্ঘটনায় লুটিয়ে পড়েছে, আর অন্যজন তার প্রিয়জনের ব্যথায় জর্জরিত হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে তার। বোকার মতো হাসপাতালে না নিয়ে প্রিয় মানুষটার শোকে বোধ বুদ্ধিহীন হয়ে কেঁদেই যাচ্ছে। ওই যে কথায় আছে না, বিপদের সময় মানুষের বোধ বুদ্ধি লোপ পায়, মৌমিতারও হয়েছে তাই। ভিড় ঠেলে ভেতরে এলো রাদীপ। তাজকে এইভাবে দেখে কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠল তার। সেই মানসিক হাসপাতাল থেকে ছেলেটাকে উদ্ধার করে নিয়ে এসে নিজের কাছেই রেখেছিল সে। ছেলেটার জন্য তার এক আলাদা মায়া আছে। তারও যে এই পৃথিবীতে পরিবার বলতে এই ছেলেটাই আছে। বাবা মাকে তো সেই ছোটোবেলায় হারিয়েছে, আর নিজের একটা ভাই যদিও আছে, কিন্তু ওটা শুধু নামেই আছে, আর কিচ্ছু নয়। বিয়ে করে পর হয়ে গেছে। রাদীপ ছুটে গেল তাজের কাছে। রাদীপকে দেখে মৌমিতা আরও আবেগপ্রবণ হয়ে পড়ল। রাদীপ কোনো রকম সামলালো নিজেকে। একটা গাড়ি ডেকে কিছু পথচারীর সাহায্য নিয়ে গাড়িতে উঠালো তাজকে। মৌমিতাও উঠে বসলো। তাজের মাথাটা আবারও নিজের কোলের ওপর শোয়ালো, দুহাতে আগলে নিল তাজকে। কোথাও সুখের ছোঁয়া, কোথাও দুঃখ। ব্যস্তময় হাসপাতাল। কেউ প্রিয় মানুষের সুস্থ করে নিয়ে হাসপাতাল ছাড়ছে, আবার কেউ প্রিয় মানুষকে হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়ছে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে মৌমিতার মন। অজানা ভয় যেন ঘিরে রেখেছে তাকে। তবে কি তার জীবন থেকে হারিয়ে যাবে তাজ? কেন এমন হলো? সবটা ওর জন্যই হয়েছে। ওর জন্যই তাজ আজ এতটা কষ্ট পাচ্ছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। নাও আইসক্রিম খেতে চাইতো, আর না এমনটা হতো। নিজের ওপর নিজের ভীষণ রাগ লাগছে মৌমিতার। পাগলের মতন বিলাপ করে যাচ্ছে সেই কখন থেকে। একটু পরপর ডুকরে কেঁদে উঠছে। পাশে দাঁড়িয়ে নীরা তাকে সান্ত্বনা দিচ্ছে। করিডোরে অস্থির হয়ে পায়চারি করছে রাদীপ। তাজকে নিয়ে হাসপাতালে আসার পরই ডাক্তাররা তাকে নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকেছে। টানা 3 ঘন্টা হয়ে গেছে, এখনও অপারেশন চলছে। হঠাৎ একজন নার্স বেরোতেই রাদীপ অস্থির হয়ে জানতে চাইল তাজের অবস্থা। নার্সটি কিচ্ছুই বলল না, দ্রুত প্রস্থান করলো সেখান থেকে। মিনিট 5 পর কিছু একটা নিয়ে হন্তদন্ত হয়ে আবার ঢুকে পড়লো অপারেশন থিয়েটারে। তার মিনিট 10 পরই এক ডাক্তার বেরিয়ে এলো, মধ্যবয়সী পুরুষ ডাক্তার। চোখে চশমা, মাস্ক আর অপারেশনের পোশাকে পুরো শরীর ঢাকা। রাদীপ আবারও হামলে পড়ল, অস্থির হয়ে শুধালো, তাজের কি অবস্থা? ডাক্তার মুখের মাস্কটা একটু টেনে বলল, ডোন্ট ওয়ারি, পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার। মাথায় তেমন গুরুতর আঘাত না লাগায় অল্পতে পার পেয়েছে, তবে ডান হাতটা ভেঙে গেছে। আর চোট পেয়েছে অনেক জায়গায়, সে চোটগুলো গুরুতর নয়। ব্লাড লেগেছিল, ভাগ্য অন্তত ভালো থাকায় ব্লাড ব্যাঙ্কে ব্লাড পাওয়া গেছে। পেশেন্টকে একটু পরে কেবিনে শিফট করা হবে, চিন্তা করবেন না। ধন্যবাদ ডাক্তার শাইখ। ধন্যবাদ দিতে হবে না, বাঁচানো মালিক আল্লাহ। উনি বাঁচিয়েছেন তাজকে, না হয় যেভাবে অ্যাক্সিডেন্ট করেছে তাতে বাঁচার কথা নয়। এনিওয়ে, সাদিককে জানিয়েছ তাজের অ্যাক্সিডেন্টের কথা? না, উনি দেশের বাইরে, তাছাড়া ওনাকে জানানো আর না জানানো সমান কথা। ডাক্তার শাইক একটা দীর্ঘশ্বাস ফেলল, অতঃপর রাদীপকে বলল, তুমি একটু আমার কেবিনে এসো তো।
তোমার সাথে কিছু কথা বলার আছে। ডাক্তার শাইক চলে যেতেই নীরা প্রশ্ন করলো, ডাক্তার কি আপনাদের পূর্ব পরিচিত? তাজের বাবার বন্ধু। এইটুকু বলেই ডাক্তার শাইকের পিছু পিছু হাঁটা ধরল সে। মৌমিতা উঠে দাঁড়ালো। শরীর এখনও রক্তমাখা পোশাকে আচ্ছাদিত। তাজকে নিয়ে হাসপাতালে আসার পর এক বিন্দুও নড়েনি এখান থেকে। অপারেশন রুমে উকিঝুঁকি মেরে তাজকে এক নজর দেখার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে সে। টেনে নিয়ে এলো নীরা, শান্ত কণ্ঠে বলল, চল পোশাক বদলাবি, পুরো শরীরে রক্তে মাখামাখি। মৌমিতা থমথমে গলায় উত্তর দিল, আমি কোথাও যাব না, তাজের কাছেই থাকবো আমি।